যে শহর প্রযুক্তিগত বিপ্লব ঘটিয়েছে, যে শহর আত্মবিশ্বাস জাগায়, যে শহর সবুজে মোড়ানো, যার রয়েছে এক সোনালী অতীত। হ্যাঁ দর্শক, আজ আপনি দেখতে চলেছেন এশিয়ার অন্যতম ফাস্টেস্ট গোয়িং সিটি, সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া, বেঙ্গালুরু। বেঙ্গালুরুকে বলা হয় ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের রাজধানী। এই শহরে সদর দপ্তর রয়েছে তথ্য প্রযুক্তি সংস্থা ইনফোসিস, ইসরো, উইপ্রো, ডেল, গুগল, ইয়াহু, মাইক্রোসফট, নোকিয়া, স্যামসাং, অ্যাপেল, অ্যামাজন সহ অফিস রয়েছে অন্তত 2000-এরও বেশি তথ্য প্রযুক্তি সংস্থার। এছাড়াও এই শহরে রয়েছে ভারতের বিখ্যাত শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স, ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট ব্যাঙ্গালোর, হিন্দুস্তান অ্যারোনটিক্স, বোয়িং, মার্সিডিজ বেঞ্চ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইন্ডিয়া এবং ভারত ইলেকট্রনিক্সের মতো প্রতিষ্ঠান। ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি এখানকার অর্থনীতির প্রাণ। এক কথায় বলা যায়, তথ্য প্রযুক্তি নিয়ে কাজ করা দুনিয়ার সেরা কোম্পানিগুলোর মধ্যে প্রায় অধিকাংশটির অফিসই রয়েছে ভারতের এই সিলিকন ভ্যালি খ্যাত শহর বেঙ্গালুরে। হ্যাঁ দর্শক, এটাই ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানী, সবুজে মোড়ানো শহর বেঙ্গালুরু। এই শহরের সবচেয়ে আকর্ষণীয় ইমারত হল এখানকার এই বিধানসভা, যার আরেক নাম বিধানসৌধ, আর স্থানীয়রা বলে বিধানসুধা। এটি এমন এক ইমারত যার চারপাশে ছড়িয়ে রয়েছে শুধুই রাজকীয়তার ছাপ। নবদ্রাবিড়ীয় এবং ইন্দো সারাসেনিক স্থাপত্যকলার সংমিশ্রণে তৈরি এই অসাধারণ ইমারতটির যৌথভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং মহীশূরের তৎকালীন মুখ্যমন্ত্রী কেসি রেড্ডি। গ্রানাইট পাথর দিয়ে তৈরি দুর্দান্ত এই ভবনটির নকশা করেন প্রখ্যাত স্থপতি কাঙ্গাল হনুমান থাইয়া, আর প্রকৌশলী হিসেবে ছিলেন বি.আর. মানিকাম। অসাধারণ এই স্থাপনাটির নির্মাণ কাজ শুরু হয় 1952 সালে আর শেষ হয় 4 বছর পর 1956 সালে। আপনি ব্যাঙ্গালোর আসবেন আর এই জায়গাটিতে আসবেন না, তা হতে পারে না। এই বিল্ডিংটি শুধু বিল্ডিং নয়, এই বিল্ডিংটি পুরো ব্যাঙ্গালোরকে রিপ্রেজেন্ট করে বিশ্ব দরবারে। এই বিল্ডিংয়ের রাজকীয়তার সঙ্গে ব্যাঙ্গালোরের আদি ইতিহাস, ঐতিহ্য সব কিছু জড়িয়ে আছে। ইভেন এখনও কিন্তু এখানে অনেক ধরনের কার্যক্রম পরিচালিত হয়। সুতরাং ব্যাঙ্গালোরে যখন কোনো ট্যুরিস্ট ঘুরতে আসে, তখন এই জায়গাটিতে আসাটা যেন অত্যাবশ্যকীয় হয়ে দাঁড়ায়, কেননা এটিই ব্যাঙ্গালোর। এই ভবনটি সেই সাক্ষ্যই বহন করছে। ভারতের সর্ববৃহৎ এই বিধানসভা ভবনের মাটির তলায় রয়েছে একতলা, আর ওপরে রয়েছে বাকি 4 তলা, আর সবার ওপরে রয়েছে এক সুবিশাল গম্বুজ। গম্বুজটি এতই বিশাল আর নান্দনিকতায় ভরপুর যে এই গম্বুজটি প্রাসাদটির রাজকীয় মর্যাদা এনে দিয়েছে, যার ওপরে রয়েছে ভারতের জাতীয় প্রতীকের একটি বিশেষ অনুরূপ মুকুট। প্রায় 60 একর জায়গার উপর নির্মিত এই প্রাসাদ সমেত ইমারতটি তৈরিতে ওই সময় প্রায় 1,80,00,000 রুপি ব্যয় হলেও এটি বর্তমানে রক্ষণাবেক্ষণ করতেই খরচ হয় বছরে 2 কোটি রুপি। এই ভবনের সামনের অংশে একটি শিলালিপি রয়েছে, যেখানে ইংরেজি এবং স্থানীয় কন্নড় ভাষায় লেখা রয়েছে, সরকারের কাজই ঈশ্বরের কাজ।
দারুণ সব কুশলতায় ভরপুর এই ভবনটি এক নজর দেখার জন্য প্রতিদিনই ভারত তো বটেই, গোটা দুনিয়া থেকেই ছুটে আসেন শত শত মানুষ। দিন কি রাত সব সময়ই এর মোহনীয়তা পলক করতে এখানে ছুটে আসে মানুষ। আর এভাবেই ধীরে ধীরে এই রাজকীয় ইমারতটি মর্যাদা পেয়েছে বেঙ্গালুরু শহরের প্রতীক হিসেবে। তবে এই অসাধারণ স্থাপনাটি যেদিন রাতের বেলা রঙিন আলোয় সাজানো হয়, সেদিন এর এক ভিন্ন রূপ দেখতে পাওয়া যায়। এই ইমারতটি রাতে এক ধরনের রূপ, দিনে আরেক ধরনের রূপ। তবে রাতের রূপটা হচ্ছে বর্ণিল আলোয় যখন সাজানো হয় তখন অসাধারণ লাগে, আর দিনের বেলাতে এর আসল সৌন্দর্য ফুটে ওঠে সূর্যের আলোতে। যখন এই প্রাসাদ সমেত ইমারত, প্রাসাদ মানে কি, প্রাসাদের চেয়েও যেন বেশি কিছু, এই ইমারতটি এতটা রাজকীয়। আপনারা নিশ্চয়ই খেয়াল করতে পেরেছেন যে এটি সাধারণত কোনো রাজপ্রাসাদ মনে হতে পারে প্রথম দেখায়, কিন্তু এটি আসলে রাজপ্রাসাদ এই মুহূর্তে নয়, কিন্তু রাজপ্রাসাদের চেয়েও কোনো অংশে কম নয়। এর গঠনশৈলী, এর বৈচিত্র্যতা, এর রূপ সব কিছুই যে কোনো মানুষকে আকৃষ্ট করে। আর এ কারণেই সারা দুনিয়া থেকে মানুষজন যখন ব্যাঙ্গালোর শহরে আসে তখন এখানে ছুটে আসে এক পলক এই ভবনটি দেখার জন্য। বেঙ্গালুরু শহরের এই অসাধারণ ল্যান্ডমার্কের পাশেই রয়েছে কর্ণাটক রাজ্যের হাইকোর্ট এবং এখানকার বিখ্যাত কুব্বান পার্ক। বেঙ্গালুরু যে উদ্যানের শহর তা আপনি এখানকার এই কুব্বান পার্কে এলেই অনুধাবন করতে পারবেন। প্রায় ৩০০ একর জায়গার উপর গড়ে ওঠা এই সবুজ চত্বর বেঙ্গালুরুকে বাগানের শহর হিসেবে খ্যাতি এনে দিয়েছে। সবুজ চাদরে ঢাকা এই নিরিবিলি চত্বরটি প্রকৃতি প্রেমীদের কাছে দারুণ এক পছন্দের স্থান, যেখানে নানা প্রজাতির প্রায় ৬,০০০ গাছ রয়েছে। গাছগাছালিতে পূর্ণ এই চত্বরের এক কোণেই রয়েছে কর্ণাটক রাজ্যের উচ্চ আদালত, যার আরেক নাম আত্মারা কাচেরি। লাল টকটকে রঙে রাঙানো এই ভবনটি দূর থেকে দেখলে যে কেউ সহজেই মোহিত হয়ে যাবে। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে রয়েছি কর্ণাটক হাইকোর্টের সামনে। আমার পেছনে যে লাল বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটাই কর্ণাটক রাজ্যের হাইকোর্ট। তবে শুরুর দিকে এখানে মহীশূর রাজ্যের সচিবালয় ছিল, অর্থাৎ ১৬৯৯ সালে মহীশূরের তৎকালীন রাজা চিক্কা দেবরাজ ওয়াদিয়ার তার ঘনিষ্ঠ বন্ধু মুঘল গভর্নর কাসিম খানের মৃত্যুর পর দুই রাজ্যের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ধরে রাখার জন্য আহমেদনগরে সম্রাট আওরঙ্গজেবের দরবারে একজন দূত পাঠিয়েছিলেন। ওই রাষ্ট্রদূত আওরঙ্গজেবের দরবারে গিয়ে দেখেছিলেন যে আওরঙ্গজেব তার সাম্রাজ্য পরিচালনার জন্য প্রশাসনিক কার্যাবলী 18টি বিভাগে বিভক্ত করেছেন। ওখান থেকে অনুপ্রাণিত হয়েই মহীশূরের রাজাও তার রাজ্যে একইভাবে 18টি প্রশাসনিক বিভাগ চালু করেন, যার কেন্দ্র এই আত্মারা কাছেরির আদি ভবনে ছিল। অর্থাৎ হিন্দুস্তানি ভাষায় আত্মারা শব্দের অর্থ হল 18 আর কাচেরি অর্থ হল বিভাগ, অর্থাৎ 18টি বিভাগ ছিল বলেই এখানকার নাম হয় আত্মারা কাচেরি। তবে 1830 সালে মহীশূর রাজ্যের অনেক অংশেই একটি বিদ্রোহ সংঘটিত হয়। এর ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং 1831 সালে এখানকার আত্মারি কাচেরি থেকে 18টি বিভাগের মধ্যে 10টি বিভাগ, যেমন কমিশনারের কার্যালয়, পিটিশন বিভাগ, বিচার বিভাগীয় আদালত, কোষাগার, অশ্বারোহী বিভাগ, পদাতিক ডিভিশন, পুলিশ বিভাগ, ডাক বিভাগ, হুজুর অফিস এবং চন্দন বিভাগ এখান থেকে টিপু সুলতানের সামার প্যালেসে স্থানান্তর করে। টিপু সুলতানের এই সামার প্যালেসের অবস্থান বেঙ্গালুরু শহরের পুরনো অংশে কেএসআর রেলওয়ে স্টেশন থেকে মাত্র 3 কিলোমিটার দূরে। সামার প্যালেসের পাশেই রয়েছে
টিপু সুলতানের ঐতিহাসিক ব্যাঙ্গালোর ফোর্ট। এছাড়া ব্যাঙ্গালোর ফোর্ট থেকে সামান্য একটু দূরেই রয়েছে প্রখ্যাত আউলিয়া হযরত তাওয়াক্কুল রহমতুল্লাহ আলাইয়ের দরগা, যার পাশেই রয়েছে টিপু সুলতানের পিতা হায়দার আলীর তৈরি করে দেওয়া একটি মসজিদ। এছাড়াও সেখানে জায়নামাজ, তসবিহ সহ পাওয়া যায় আরবি ক্যালিগ্রাফি সম্বলিত দারুণ সব নকশায় মোড়ানো হরেক ধরনের পণ্য। তাই ওদিকটায় গেলে এসব জায়গাগুলো থেকেও ঢু মেরে আসতে পারেন। ওদিকে আত্মারা কাচেরির আদি ভবন ব্যবহার অনুপযোগী হয়ে পড়লে 1864 সালে এখানকার এই আধুনিক ভবনটি নির্মাণ করা হয়, যার নির্মাণ কাজ শেষ হয় 1868 সালে। এরপর টিপু সুলতানের সামার প্যালেস থেকে পুনরায় সেই বিভাগগুলো এখানে সরিয়ে আনা হয়, আর টিপু সুলতানের সেই প্রাসাদকে শহরের পৌরসভার কাছে হস্তান্তর করা হয়। তবে 1947 সালে দেশ ভাগ হলে এই বেঙ্গালুরু মর্যাদা পায় মহীশূরের রাজধানী হিসেবে। তবে তখনও এখানে সচিবালয় ছাড়াও ছিল মহীশূরের উচ্চ আদালত এবং কমিশনারের কার্যালয়। ওই সময় সংসদ সদস্যদের অধিবেশন বসত বেঙ্গালুরের টাউন হলে, আর 1956 সালে এখানকার এই বিধানসভা নির্মিত হলে সেখানে আত্মারা কাচেরি ভবন থেকে আইনসভা এবং সচিবালয় স্থানান্তরিত করা হয়, আর এরপর থেকেই পুরো ভবনটি ব্যবহৃত হতে থাকে মহীশূরের হাইকোর্ট হিসেবে। তবে 1973 সালে মহীশূর রাজ্যের নাম পরিবর্তন করে কর্ণাটক রাখা হলে আদালতের নামও পরিবর্তন করে রাখা হয় কর্ণাটক হাইকোর্ট। কুব্বন পার্কের পাশে শুধু কর্ণাটক হাইকোর্ট বা বিধানসভায় নয়, বরং এখানে রাস্তার ঠিক ওপারেই রয়েছে এম চিন্নাস্বামী আন্তর্জাতিক স্টেডিয়াম, যেখানে প্রতি বছর আইপিএল এর আসর জমে, আয়োজিত হয় আন্তর্জাতিক ক্রিকেট খেলাও। এছাড়াও এই স্টেডিয়ামের পাশেই রয়েছে ভারতের দ্বিতীয় বৃহত্তম অ্যাকুয়ারিয়াম, যেখানে দেখতে পাবেন নানা প্রজাতির মাছ। এখান থেকে আর একটু সামনে আগালেই আপনি পৌঁছে যাবেন মিলার্স রোডে অবস্থিত বেঙ্গালুরুর বিখ্যাত মণিপাল হসপিটালে। গোটা ভারতে যে কয়টি বিখ্যাত হসপিটাল রয়েছে সেগুলোরই একটি এই মণিপাল হসপিটাল, যেখানে হার্ট, কিডনি, লিভার, ক্যান্সার, গাইনোকোলজি, ডায়াবেটিস, রক্তের বিভিন্ন সমস্যা সহ চিকিৎসা দেওয়া হয় নানা ধরনের জটিল রোগের। আর এ কারণে প্রতি বছর দেশ বিদেশ থেকে শত শত মানুষ এই মণিপাল হসপিটালে চিকিৎসা করাতে আসে। এছাড়াও বেঙ্গালুরুতে রয়েছে এশিয়ার অন্যতম সেরা হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেবী শেঠির হসপিটাল নারায়ণা। দেবী শেঠির এই নারায়ণা হসপিটালেই বাংলাদেশের রোগীদের মধ্যে একটি বিরাট অংশ চিকিৎসা নিতে আসে। আর আপনি যদি ফুল পছন্দ করেন তাহলে সোজা চলে যাবেন এখানকার লালবাগ বোটানিক্যাল গার্ডেনে। ফুল যে কত ধরনের হতে পারে এখানে এলেই আপনি সহজেই যেমন উপলব্ধি করতে পারবেন, তেমনি হারিয়ে যাবেন হাজারো ফুলের মিষ্টি সৌরভে। আর নানা ধরনের ফুলে আচ্ছাদিত যদি কোনো বিলাসবহুল প্রাসাদ দেখতে চান তাহলে সোজা চলে যাবেন এই শহরের ঐতিহাসিক ব্যাঙ্গালোর প্যালেসে। পুরনো আমলের ঐশ্বর্যে মোড়ানো এই রাজকীয় প্রাসাদ ব্যাঙ্গালোরের বহু ইতিহাসের সাক্ষী। যারা দক্ষিণ ভারতীয় এই শহরের রাজকীয় সৌন্দর্যের অভিজ্ঞতা নিতে চান তাদেরকে অবশ্যই এখানেই আসতে হবে। দারুণ সব মোহনীয়তায় ভরপুর রাজকীয় এই প্রাসাদটির ছাদ সাজানো হয়েছে উৎকীর্ণ অলঙ্করণে, আর দেয়ালগুলো ঘিরে রয়েছে পুষ্পশোভিত নব্য ধ্রুপদী কারুকাজ। ব্যাঙ্গালোর প্যালেস দেখার পর এখানকার এই অসাধারণ রাস্তা ধরে আপনি সোজা চলে যেতে পারেন
টিপু সুলতানের আঁতুড়ঘর দেবনহাল্লি ফোর্টে, যেখানে শের এ মহীশূর টিপু সুলতানের জন্ম হয়েছিল। টিপু সুলতানের ওই জন্মস্থানের পাশেই রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের ঠাসা ঐতিহাসিক নন্দী হিলস। ব্যাঙ্গালোর শহর থেকে প্রায় 60 কিলোমিটার দূরে অবস্থিত এই নন্দী হিলস পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয় জায়গা। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4851 ফুট উঁচু এই পাহাড় চূড়া অনেকের কাছেই স্বর্গের চেয়েও সুন্দর। এখানে একদিকে যেমন চারপাশে মেঘমালা ভেসে বেড়াতে দেখা যায়, তেমনি দেখা যায় সূর্য উদয় এবং ডুবে যাওয়ার অসাধারণ দৃশ্য। আর আপনার যদি মন খারাপ থাকে তাহলে ঢু মেরে আসতে পারেন ব্যাঙ্গালোর শহর থেকে 22 কিলোমিটার দূরে বানারঘাটা ন্যাশনাল বোটানিক্যাল পার্ক থেকে, যেখানে দেখতে পাবেন উন্মুক্তভাবে ছেড়ে দেওয়া রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির বাঘ, সিংহ, জলহস্তী, জিরাফ, জেব্রা, হাতি এবং হরিণ সহ নানান কিছু। এছাড়াও দেখতে পাবেন হরেক প্রজাতির পাখি, বানর, গন্ডার, ভালুক, কুমির এবং নানা প্রজাতির পেখম, মেলা ময়ূর। এছাড়াও ব্যাঙ্গালোর শহরে রয়েছে এখানকার আরেকটি ট্যুরিস্ট অ্যাট্রাকশন প্লেস, আর্ট অফ লিভিং সেন্টার, যার প্রতিষ্ঠাতা ভারতের আধ্যাত্মিক নেতা শ্রী শ্রী রবিশঙ্কর। ব্যাঙ্গালোর শহর থেকে প্রায় 21 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে কনকপুরা রোডের পঞ্চগিরি টিলার উপর অবস্থিত এই আর্ট অফ লিভিং সেন্টারে আধ্যাত্মিক চর্চা ছাড়াও করা হয় যোগব্যায়াম, ধ্যান এবং আয়ুর্বেদিক চিকিৎসা। বিশাল এই ক্যাম্পাসে বেশ কয়েকটি ছোট বাগান, ছোট্ট হ্রদ এবং প্রচুর গাছগাছালি রয়েছে। প্রতি বছর এই আশ্রমটিতে গোটা দুনিয়া থেকে প্রায় 1 মিলিয়নেরও বেশি সংখ্যক মানুষ এখানে আসে। আর আপনি যদি ভোজন রসিক হন তাহলে চলে যাবেন এই শহরের ভিভি ফোরাম ফুড স্ট্রিট অথবা ক্রুজ রোডে। এই জায়গাটি যেন খাবারের জন্যই তৈরি হয়েছে। এখানে যেদিকে তাকাবেন সেদিকেই দেখতে পাবেন দারুণ দারুণ সব পাহাড়ি স্ট্রিট ফুড। কত ধরনের খাবার যে পাওয়া যায় তা এখানে না এলে কেউ ধারণাও করতে পারবে না। বিকেল থেকেই জায়গাটি জমতে শুরু করে, তবে রাত হলে পায় পূর্ণতা। এখানে খাবার খাওয়া তো নয়, যেন এক উৎসবে যোগ দেওয়া। বাহারি পদের নানা স্বাদের এসব খাবার খাওয়ার পর রঙিন বেঙ্গালুরু দেখতে ঢু মারতে পারেন। আর এমন আলোকোজ্জ্বল জমকালো এক ঝলমলে দুনিয়া দেখার মধ্য দিয়েই শেষ হতে পারে আপনার সিলিকন ভ্যালি খ্যাত শহর ব্যাঙ্গালোর ভ্রমণ।